কাস্ট অঞ্চল বা কাস্ট রিজিয়ন। দেখো, কাস্ট রিজিয়ন বা কাস্ট অঞ্চল কাকে বলে? বসনিয়া হার্জেগোভিনা রাষ্ট্রের অন্তর্গত অ্যাড্রিয়াটিক উপকূল সংলগ্ন ডিনারিক আল্পসের চুনাপাথরে গঠিত উচ্চ পর্বতময় মালভূমিটি কাস্ট অঞ্চল নামে পরিচিত। তো কাস্ট অঞ্চল বা কাস্ট রিজিয়ন বুঝতে পারলাম। কাস্ট ভূমিরূপ কি? কাস্ট ভূমিরূপ বা কাস্ট টপোগ্রাফি। কাস্ট ভূমিরূপ কি? ভৌমজলের কার্যের ফলে চুনাপাথরযুক্ত অঞ্চলে ভূমিরূপের যে আদর্শ ভাস্কর্য সৃষ্টি হয়েছে তার অনুসারে পৃথিবীর অন্যত্র চুনাপাথর গঠিত ভূমিরূপকে কাস্ট ভূমিরূপ বা কাস্ট টপোগ্রাফি বলে। তাহলে কাস্ট অঞ্চল সাধারণত চুনাপাথর দ্বারা গঠিত হয়। ওকে, সেই চুনাপাথরের সঙ্গে অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যখন জল মিশ্রিত হচ্ছে তখন ক্যালসিয়াম বাইকার্বনেট সৃষ্টি হচ্ছে। তার ফলে চুনাপাথরে দ্রবণ প্রক্রিয়া ক্ষয়কার্য সৃষ্টি হয়, তার ফলে কিছু ভূমিরূপ সৃষ্টি হয়, তাকেই বলা হচ্ছে কাস্ট ভূমিরূপ। দেখো, এই কাস্ট শব্দটি এসেছে অর্থাৎ কাস্ট শব্দের উৎপত্তি কী? পূর্বতন যুগোস্লাভিয়ার স্থানীয় ভাষায় কার্স, কে আর এ এস, কার্স, যার অর্থ হচ্ছে আবরণহীন প্রস্তরময় ভূমি। তাহলে এর অর্থ কি? আবরণহীন প্রস্তরময় ভূমি। তাহলে পরবর্তীকালে এই কার্স থেকে জার্মানি বা জার্মান শব্দ কাস্ট শব্দটি এসেছে এবং চুনাপাথরের ভূমিরূপ হিসাবে কাস্ট কথাটি জনপ্রিয় হয়েছে। তাহলে জার্মান শব্দ কাস্টই হচ্ছে কাস্ট অঞ্চল হিসেবে পরিচিত। এবার দেখো যে কাস্ট অঞ্চল এর সংজ্ঞা বা কাস্টের সংজ্ঞা কী। পেঙ্গুইন অভিধান অনুসারে একটি চুনাপাথরে গঠিত অঞ্চল যেখানে অধিকাংশ জল নির্গমনই চলে ভূগর্ভস্থ প্রবাহপথে এবং যেখানে ভূভাগ শুষ্ক ও আবরণহীন থাকে তাকে কাস্ট ভূমিরূপ বলে। ওকে, তাহলে কাস্ট ভূমিরূপ বা কাস্ট অঞ্চল কি? যে একটি চুনাপাথর গঠিত অঞ্চল, সেখানেতে জল যখন একটা চুনাপাথর গঠিত একটা অঞ্চল, সেখানে যখন জল পড়ছে তখন কি অধিকাংশটাই দ্রবণ প্রক্রিয়া, অর্থাৎ সেটা নিম্নের দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এখানে যে চুনাপাথর থাকছে সেই চুনাপাথরে ক্ষয় কাজ করছে, তাকেই বলা হচ্ছে কাস্ট। এবার দেখো যে কাস্ট অঞ্চলের কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য আছে দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য, দ্রবণ কার্যের ফলে ভূগর্ভে নদীর বিকাশ ঘটে। অর্থাৎ ধরো এই অঞ্চলে, এটা তো কাস্ট অঞ্চল, এই কাস্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে কোনো একটা জায়গা যদি দ্রবণ কার্যের ফলে কোনো একটা গর্তের সৃষ্টি হলো, তার ফলে সেখান থেকে নদীর বিকাশ ঘটতে পারে, নদীর বিকাশ ঘটতে পারে, আবার কোনো নদী এর মধ্যে হারিয়ে যেতেও পারে। 2 নম্বর কি বৈশিষ্ট্য, দ্রবণ ও ধসের ফলে নানা ধরনের গর্ত গুহা সৃষ্টি হয়। তাহলে এই কাস্ট অঞ্চলে চুনাপাথরে জলের সঙ্গে বিক্রিয়া করে দ্রবণ কার্যের ফলে কোনো জায়গায় ধস হতে পারে বা কোনো জায়গায় ছোট ছোট বড় বিভিন্ন গর্তের সৃষ্টি হতে পারে বা গুহার সৃষ্টি হতে পারে। 3 নম্বর কি বৈশিষ্ট্য আছে, ভূপৃষ্ঠে জল নির্গমন প্রায়শই থাকে না, থাকলেও অবিন্যস্ত জল নির্গমন প্রণালী দেখতে পাওয়া যায়। যেমন দেখো, ভারতের চুনাপাথর ক্ষয়ের ফলে গঠিত বিশিষ্ট ভূমিরূপ দেখা যায় উত্তরপ্রদেশের দেরাদুনে, অন্ধ্রপ্রদেশের বোরাগুহালুতে, মধ্যপ্রদেশের পাঁচমারিতে এবং মেঘালয়ের চেরাপুঞ্জিতে লক্ষ্য করা যায়। এরপর আমরা কাস্ট ভূমিরূপ বিকাশের আদর্শ অবস্থা, অর্থাৎ কোন কোন
জায়গাতে এই কাস্ট ভূমিরূপের বিকাশ ঘটবে, সেই আদর্শ যে অবস্থাটা বা অনুকূল অবস্থা বা কোনো জায়গায় কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার কী কী শর্তাবলী আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো অঞ্চলের বিশালতা, অর্থাৎ কাস্ট অঞ্চল যে জায়গাতে যে কাস্ট ভূমিরূপ যে অঞ্চলে দেখা যাবে সেই অঞ্চলটা অঞ্চলের বিশালতা অর্থাৎ বিস্তৃত অঞ্চল হতে হবে। এটা বিরাট অঞ্চল জুড়ে এই কাস্ট অঞ্চল থাকতে হবে, তাহলে সেখানেতে কাস্ট ভূমিরূপ লক্ষ্য করা যাবে। 2 নম্বর দেখো দ্রাব্যশিলার উপস্থিতি, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপর বা সামান্য নিচে কার্বনেট সমৃদ্ধ বিশুদ্ধ চুনাপাথর, এছাড়াও চক, ডলোমাইট, জিপসাম প্রভৃতি সহজদাব্য শিলা থাকা জরুরি, অর্থাৎ সহজেই দ্রবীভূত হবে সেরকম শিলা থাকতে হবে, তবেই সেই অঞ্চলে কাস্ট ভূমিরূপ লক্ষ্য করা যাবে। 3 নম্বর দ্রাব্য শিলাস্তরের অধিক গভীরতা, অর্থাৎ চুনাপাথর স্তর যত বেশি পুরু হয় জলের অনুস্রাবণ তত বেশি হয় এবং ভূমিরূপের বিকাশ, অর্থাৎ ধরো গভীরতা অর্থাৎ চুনাপাথর যে কাস্ট অঞ্চলে যে চুনাপাথর আছে সেই শিলার গভীরতা যত হবে জল তত অনুস্রবণ প্রক্রিয়া নিচের দিকে যাবে, অর্থাৎ দ্রবণ প্রক্রিয়া কাজ হলে সেই জায়গায় কাস্ট ভূমিরূপ লক্ষ্য করা যাবে। 4 নম্বর পয়েন্ট দেখো অপবেশ্য স্তরের অবস্থান। অপবেশ্য শিলাস্তর অর্থাৎ দ্রব্য শিলাস্তরের নিচে একটি দ্রব্য শিলাস্তর আছে, অর্থাৎ দ্রব্য শিলাস্তর মানে আমরা আগে আলোচনা করেছি যে শিলাস্তরের মধ্যে দিয়ে জল চুইয়ে নিচে প্রবেশ করতে পারবে, আর অপবেশ্য শিলাস্তর মানে যে শিলার নিচে জল আর যেতে পারবে না। তাহলে একটি প্রবেশ্য শিলাস্তরের নিচে যদি একটা অপবেশ্য শিলাস্তর থাকে তাহলে জল প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে চুইয়ে এসে অপবেশ্য শিলাস্তরে এসে জমা হতে পারবে এবং জলপ্রবাহ এই অপবেশ্য শিলাস্তর বরাবর জলপ্রবাহ ঘটবে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল ধরে জল যাবে এবং সেই ক্ষয়কার্য প্রক্রিয়াটা বেশি পরিমাণে করতে পারবে এবং কাস্ট ভূমিরূপের বিকাশ ঘটাবে। ওকে, নেক্সট দেখো অধিক উচ্চতা। অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে অবস্থিত হলে ভূমজল একটি স্থানীয় ক্ষয়সীমা সৃষ্টি করে এবং দ্রবণ ক্ষয়কে দ্রুততর করে। তাহলে যদি কাস্ট অঞ্চলটা যদি অনেকটা উঁচুতে অবস্থান করে, ধরো এরকম উঁচুতে অবস্থিত, তাহলে এবং নিচে ধরো অপবেশ্য শিলাস্তর আছে, তাহলে এইখানে যদি জল পড়ে তাহলে এই জলের প্রবাহ ঘটবে, অনেকটা অঞ্চল জুড়ে জল প্রবাহ ঘটবে, জলপ্রবাহ ঘটলে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কাস্ট ভূমিরূপ লক্ষ্য করা যাবে। 6 নম্বর পর্যাপ্ত বৃষ্টিপাত। কাস্ট ভূমিরূপ গড়ে উঠতে গেলে অবশ্যই সেখানে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত প্রয়োজন, কারণ এলাকাটিতে মাঝারি থেকে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হলে জল সহজে নিম্নগামী হয়ে দ্রবণ প্রক্রিয়া সক্রিয় হবে এবং সেখানে কাস্ট ভূমিরূপ লক্ষ্য করা যাবে। 7 নম্বর পয়েন্ট ভৌমজলের বিপুল যোগান এবং প্রবাহমানতা, অর্থাৎ দ্রাব্যস্তরে প্রচুর পরিমাণে ভৌমজল থাকলে তা দ্রবীভূত হয়ে দ্রুত ভূমিরূপ গড়ে ওঠে, আবার স্তরটির মধ্যে দিয়ে ভৌমজলের সঞ্চালন দ্রুত ও সহজতর না হলে ক্ষয় সম্পন্ন হয়। ওকে, এইগুলো আমাদের কোনো একটা অঞ্চলেতে কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার অনুকূল অবস্থা বা আদর্শ অবস্থা বা শর্তাবলী। কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার শর্তাবলী হচ্ছে এই 7টি। এরপর আমরা কাস্ট ভূমিরূপের ধরন, অর্থাৎ কাস্ট অঞ্চলে বিভিন্ন যে ভূমিরূপ গড়ে ওঠে সেই সম্পর্কে আমরা জানবো এবং আমাদের যে দ্বাদশ শ্রেণীর যে সিলেবাসে যে ভূমিরূপগুলো রয়েছে সেই ভূমিরূপগুলো জানবো এবং সিলেবাস বহির্ভূত যে ভূমিরূপ আছে সেইগুলো সম্পর্কেও আমরা জেনে রাখবো। দেখো আমাদের এই কাস্ট ভূমিরূপ যেগুলো গড়ে ওঠে তার মধ্যে কিছু ক্ষয়ের ফলে হয় আর কিছু সঞ্চয়ের ফলে কাস্ট ভূমিরূপ গড়ে ওঠে। দেখো ক্ষয়জাত কাস্ট ভূমিরূপ কী কী আছে? সিংহল, এবং সিংহলের ফলে যে সংশ্লিষ্ট যে ভূমিরূপগুলো গড়ে ওঠে, এক হচ্ছে সোয়ালো হল, 2 হচ্ছে পোনর বা অ্যাভেন, 2 নম্বর ডোলাইন সৃষ্টি হওয়ার পর সংশ্লিষ্ট যে ভূমিরূপগুলো গড়ে ওঠে সেটা হচ্ছে দ্রবণ প্যান, উভালা, পোলজি। ওকে, নেক্সট দেখো 3 নম্বর সিংহল, পুকুর ও কাস্ট হ্রদ, 4 নম্বর গুহা ও ভূগহ্বর। এই হচ্ছে আমাদের 12-এর সিলেবাসের মধ্যে এই ক্ষয়জাত ভূমিরূপগুলো রয়েছে। এছাড়াও যে ক্ষয়জাত যে ভূমিরূপ রয়েছে সেগুলো হচ্ছে দেখো ল্যাপিস বা কারেন, কাস্ট জানালা, শুষ্ক উপত্যকা, তারপর অন্ধ উপত্যকা, প্রাকৃতিক সুড়ঙ্গ ও সেতু, আর অবশিষ্ট ভূমিরূপ হিসাবে কি থাকে? হামস। এইগুলো হচ্ছে আমাদের ক্ষয়জাত কাস্ট ভূমিরূপ। নেক্সট দেখো সঞ্চয়জাত কাস্ট ভূমিরূপের মধ্যে কী কী রয়েছে? স্ট্যালাক্সাইট, স্ট্যালাগমাইট,
গুহা, স্তম্ভ, পাতন স্তর ছাড়াও হেলিকটাইট, হেলিগমাইট, অ্যান্থোটাইট প্রভৃতি। এবার আমরা একটা একটা করে আলোচনা করব। চলো একটা একটা করে আলোচনা করি। প্রথমে সিংহল। দেখো এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। সিংহল, সিংহল কাকে বলে দেখো, চুনাপাথরগঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে ভূপৃষ্ঠে ফানেল আকৃতি মুখযুক্ত সর্বপ্রথম যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র যে গর্ত সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে সিংহল। তাহলে দেখো যে এটা একটা যদি চুনাপাথরগঠিত একটা অঞ্চল হয়, সেখানে এই চুনাপাথরগঠিত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে অসংখ্য ছোট ছোট গর্ত, এর থেকে ছোট ছোট হয়, ধরো এরকম ছোট ছোট যে গর্ত সৃষ্টি করেছে তাকেই বলা হচ্ছে সিংহল। বোঝা গেল? সিংহলের কি বৈশিষ্ট্য আছে দেখো, এই গর্ত দিয়ে ভূপৃষ্ঠীয় জল ভূঅভ্যন্তরে প্রবেশ করায় এইরূপ নামকরণ করা হয়েছে। এগুলি কয়েক সেমি থেকে 30 মিটার গভীর, 10 থেকে 100 মিটার পরিধি এবং কয়েক বর্গ কিলোমিটার থেকে কয়েকশো বর্গ কিলোমিটার ক্ষেত্রমান বিশিষ্ট হয়ে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য, তলদেশে ক্ষয়প্রাপ্ত পদার্থ সঞ্চিত থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য, পাশাপাশি অবস্থিত সিংহলগুলি ক্রমশ প্রসারিত ও পরস্পর যুক্ত হয়ে যৌগিক সিংহল সৃষ্টি করে। উদাহরণ হিসেবে বলা যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ইন্ডিয়ানাতে প্রায় 3 লক্ষ সিংহল রয়েছে এবং ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে অসংখ্য সিংহল রয়েছে। এবার দেখো সিংহলের প্রকারভেদ, অর্থাৎ সিংহলের যে আকৃতি অনুসারে সিংহলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাটি আকৃতি, মানে যে গর্তগুলো বাটির মতো হয় তাকে বাটি আকৃতির সিংহল বলছে। ফানেল আকৃতি, অর্থাৎ ফানেল বা চোঙা আকৃতির যে সিংহলগুলি দ্রবণ কার্যের ক্ষয় কার্যের ফলে যেগুলো সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ফানেল আকৃতি। 3 নম্বর সিলিন্ডার আকৃতির সিংহল, সিলিন্ডারের মতো হলে সেটাকে হচ্ছে সিলিন্ডার আকৃতির সিংহল বলছে। এবার দেখো যে সংশ্লিষ্ট কি ভূমিরূপ আছে। আগেই বলেছিলাম যে সিংহল এবং তার সংশ্লিষ্ট কিছু ভূমিরূপ আছে। সংশ্লিষ্ট ভূমিরূপ বলতে প্রথমেই আছে সোয়ালো হল। দেখো সোয়ালো হল আর পনর বা অ্যাভেন। সোয়ালো হল কাকে বলে দেখো, একটা অঞ্চলেতে ছোট ছোট যে গর্তগুলো সৃষ্টি হয়েছে সেগুলোকে বলা হচ্ছে সিংহল। আর সিংহলের মধ্যে, অর্থাৎ এই যে ছোট ছোট গর্তগুলো সৃষ্টি হয়েছে, এই ছোট ছোট গর্তগুলো যখন দ্রবণ কার্য আরও বৃদ্ধি পাবে তখন এই গর্তের আকৃতিটা বড় হবে। গর্তের আকৃতি যখন বড় হচ্ছে তখন তাকে বলা হচ্ছে সোয়ালো হল। চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ ক্ষয় বা ধসের ফলে ভূপৃষ্ঠে সিংহল অপেক্ষা বৃহত্তর গর্ত বা উন্মুক্ত গহ্বর সৃষ্টি হলে তাকে বলা হচ্ছে সোয়ালো হল। ওকে, নেক্সট দেখো সোয়ালো হল, তারপর হচ্ছে অ্যাভেন বা পনর। সিংহল বা সোয়ালো হল থেকে ভূগর্ভস্থ গুহা পর্যন্ত বিস্তৃত গ্রীবা সদৃশ বা স্তম্ভ দণ্ডের মতো বা উলম্ব বা অত্যন্ত খাড়া সুড়ঙ্গপথকে পূর্বতন যুগোস্লাভিয়ায় পনর এবং ফ্রান্সে অ্যাভেন বলছে। অর্থাৎ এই গর্ত থেকে জল যখন দণ্ডাকৃতি হয়ে নিচের দিকে নেমে যাবে, দণ্ডাকৃতি যখন নিচের দিকে নেমে যাবে তখন তাকে বলা হচ্ছে পূর্বতন যুগোস্লাভিয়ায় পনর এবং ফ্রান্সে বলা হচ্ছে অ্যাভেন। ওকে, তাহলে সিংহল বা সোয়ালো হল বোঝা গেল। নেক্সট দেখো ডোলাইন। ইংরাজি ডোলাইন শব্দটি স্লোভেনীয় শব্দ ডোলিনা থেকে এসেছে, যার অর্থ ভূদৃশ্যের মধ্যে এক অবনমন। ওকে, কাকে বলে দেখো যে ডোলাইন চুনাপাথর গঠিত শুষ্ক নদী উপত্যকায় সিংহল ও সোয়ালো হল ক্রমাগত প্রসারিত হয়ে যে বৃহদাকার আবদ্ধ নিম্নভূমি তৈরি হয় তাকে বলা হচ্ছে ডোলাইন। তাহলে সিংহল বা সোয়ালো হল সৃষ্টি হয়েছিল, সিংহলের থেকে বড় গর্তকে বলা হচ্ছে সোয়ালো হল। এই সোয়ালো হলের থেকে যখন দ্রবণ ক্ষয় কার্যের ফলে যখন আরও বড় গর্তের সৃষ্টি করবে তখন তাকে বলা হবে ডোলাইন। ডোলাইনের বৈশিষ্ট্য দেখো, কী কী বৈশিষ্ট্য হচ্ছে ডোলাইনে। এই ডোলাইনের ব্যাস হবে 50 থেকে 100 মিটার, গভীরতা 2 থেকে 10 মিটার। 2 নম্বর বৈশিষ্ট্য, দেখতে বৃত্ত বা উপবৃত্তাকার হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলতে পারি ভারতের বোরাগোহালু রেল স্টেশনে এলাকায় এই ডোলাইন লক্ষ্য করা যায়। বোঝা গেল? এই ডোলাইনের সঙ্গে সংশ্লিষ্ট যে ভূমিরূপগুলো আছে সেগুলো দেখো। প্রথমেই দেখো দ্রবণ প্যান। ডোলাইনের সংশ্লিষ্ট ভূমিরূপ হিসাবে দ্রবণ প্যান। দ্রবণ প্যান কাকে বলে?
ডোলাইন দ্রবণ ক্ষয়কার্যের ফলে যে ডোলাইন সৃষ্টি হয়েছিল, এই ডোলাইন আরও ক্ষয়প্রাপ্ত হয়ে যখন এই ডোলাইনের থেকে আরও বড় গর্তের সৃষ্টি হচ্ছে অগভীর নিম্নভূমিকে, এই গর্তে অগভীর যে নিম্নভূমি সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে দ্রবণ প্যান। উদাহরণ হিসেবে বলতে পারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও ইন্ডিয়ানার উচ্চ লস্ট নদীর উপত্যকা, উচ্চ লস্ট নদীর উপত্যকা, উচ্চ লস্ট নদীর উপত্যকাতে এই ডোলাইন লক্ষ্য করা যায়। নেক্সট আছে দেখো 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে উভালা। উভালা কাকে বলে দেখো, চুনাপাথর গঠিত অঞ্চলে ডোলাইন অপেক্ষা বৃহদাকার গভীর ও প্রশস্ত তলদেশ বিশিষ্ট নিম্নভূমিকে উভালা বলে। তাহলে ডোলাইন সৃষ্টি হয়েছিল, দ্রবণ ক্ষয়কার্যের ফলে এই ডোলাইন যখন আরও গর্তের সৃষ্টি করছে, আরও বড় গর্তের সৃষ্টি করছে, তখন তাকে বলেছে উভালা। কিন্তু এই উভালা দ্রবণ প্যান দেখো কাছাকাছি, কিন্তু এর ক্ষেত্রে যে নিম্ন যে ভূমিটা ছিল সেটা ছিল অগভীর, কিন্তু এর ক্ষেত্রে নিম্নভূমিটা এবং তার চারিদিকটা অর্থাৎ প্রশস্ত এবং নিম্ন দিকে যে ভূমিটাতে সেটা থেকে গভীর হবে, তখন তাকে বলা হবে উভালা। আর ছোট আকৃতির যে ছোট উভালাকে বলা হয় জামা। ভারতের বোড়াগহলুতে এই উভালা লক্ষ্য করা যায়। এরপর যেটা আছে দেখো পলজি বা পোলজে। চুনাপাথরকৃত অঞ্চলে উভালা অপেক্ষা বৃহদাকার দীর্ঘায়িত সমতল তলদেশযুক্ত চারিদিক খাড়া দেওয়াল বেষ্টিত নিম্নভূমিকে বলা হচ্ছে পোলজে। দেখো এখানে একটি ছবি আছে, এই যে সংখ্যাটার সঙ্গে মিলিয়ে নাও যে চুনাপাথরকৃত অঞ্চলে উভালা অপেক্ষা, তাহলে দ্রবণ প্যান ডোলাইন অপেক্ষা বড় উভালা, উভালা অপেক্ষা বড় হচ্ছে পোলজে। কিন্তু সেই ক্ষেত্রে কী হবে, এটা দীর্ঘায়িত হবে, সমতল তলযুক্ত হবে, খাড়া ঢালযুক্ত হবে, খাড়া দেওয়ালযুক্ত হবে, সেই রকম ভূমিরূপকে বলা হবে যে পোলজে। এই পোলজের দেখো কিছু বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ এর মেঝে পলি আচ্ছাদিত হবে, অর্থাৎ এর মেঝেতে কী হবে, পলি আচ্ছাদিত হবে, পলি দ্বারা ঢাকা থাকছে, সেখানে স্বাধীন জলনির্গম প্রণালী ও পলজি হ্রদ গড়ে ওঠে। উদাহরণ হিসেবে বলা যায় ছত্তিশগড়ের রায়পুরের ধামতারি। দেখো উদাহরণ, রায়পুরের ছত্তিশগড়ের রায়পুরের ধামতারিতে এই পোলজে লক্ষ্য করা যায়। নেক্সট দেখো 3 নম্বরে মেন পয়েন্টে ছিল সিংহল পুকুর ও কাস্ট হ্রদ। দেখো সিংহল আমরা জানি যে কোনো একটা অঞ্চলে যখন দ্রবণ ক্ষয়কার্যের ফলে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে গর্ত সৃষ্টি করে তাকে বলা হচ্ছে সিংহল। এক্ষেত্রে সিংহল পুকুর কি দেখো, সিংহল ও ডোলাইনের নিম্ন অংশ জলপৃষ্ঠের ওপরে থাকলে তাতে বৃষ্টির জল এবং জলধারার জল জমা হয়ে হ্রদ সৃষ্টি করে। তাহলে যে গর্তগুলো সৃষ্টি হয়েছে সিংহল এবং ডোলাইন, এর ফলে যে গর্ত সৃষ্টি হচ্ছে, সেই গর্ত সৃষ্টি হওয়ার পর বৃষ্টির জল এবং জলপৃষ্ঠের ওপরে থাকলে বৃষ্টির জল বা জলধারার জল এই হ্রদে থেকে জমা হচ্ছে, এই ছোটো ছোটো গর্তগুলোকে বলা হচ্ছে হ্রদ, এই হ্রদেতে জল জমা হয়ে থাকছে। সিংহলের ক্ষেত্রে ছোট জলাশয়গুলিকে সিংহল পুকুর বলবো, আর ডোলাইনের ক্ষেত্রে বড় যে জলাশয়গুলো সেইগুলোকে বলবো কাস্ট হ্রদ। ওকে, নেক্সট আছে দেখো গুহা। 4 নম্বরে ছিল গুহা ও ভূগহ্বর। কাকে বলে দেখো, গুহা বা কেভ চুনাপাথরগঠিত অঞ্চলে ভূ অভ্যন্তরে সামান্য গভীরে ক্ষয়জাত ছোট আকারের প্রাকৃতিক শূন্যস্থানকে গুহা বলা হয়। আবার আকারে যদি বড় প্রাকৃতিক শূন্যস্থান থাকে তাকে ভূগহ্বর বলে। উদাহরণ হিসেবে বলতে পারি ভারতের বোড়া গুহালু। বোড়া গুহালুতে হচ্ছে গুহা ও ভূগহ্বর লক্ষ্য করা যায়। কোশ্চেন আছে কিছু যে বিশ্বের
দীর্ঘতম গুহার নাম কি বা কেভ? দেখো, বিশ্বের দীর্ঘতম গুহা সুইজারল্যান্ডের হোলক গুহা, যার দৈর্ঘ্য 85.2 কিলোমিটার, এবং গভীরতম গুহা হিসেবে ফ্রান্সের গুফে বার্জার গুহা, যার গভীরতা 1130 মিটার। তাহলে শর্ট প্রশ্ন আকারে আসে। এছাড়াও গুহা রয়েছে ভারতের পাঁচমারি, বোরাগুহালু, তপ্তকেশর, চেরাপুঞ্জি প্রভৃতিতে। এছাড়াও দেখো, কিছু কার্স্ট অঞ্চলে ক্ষয়কার্যের ফলে কিছু ভূমিরূপ গড়ে ওঠে। প্রথমে আছে টেরারোসা। দেখো, টেরারোসা শব্দটি ইতালীয় শব্দ। টেরা শব্দের অর্থ হচ্ছে মৃত্তিকা, আর রোসা শব্দের অর্থ হচ্ছে লাল। তাহলে লাল রঙের মৃত্তিকাকেই বলা হচ্ছে টেরারোসা। অর্থাৎ চুনাপাথর গঠিত অঞ্চলে যখন দ্রবণ কার্য চলার সময় দ্রবণের অনুশ্রাবণ প্রক্রিয়ায় জল যখন শিলাস্তরের মধ্য দিয়ে চলে যায়, ধরো কার্স্ট অঞ্চল, সেই কার্স্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়া চলছে, দ্রবণ প্রক্রিয়া চলার সময় ওপর থেকে জল যখন নিচের দিকে চলে যাচ্ছে, তখন কিছু লোহের যৌগ ওপরে থেকে যায় এবং জল নিচের দিকে চলে যায়। এই লৌহ বর্গীয় যৌগ ওপরে থাকার জন্য ওপরের মৃত্তিকা লাল হয়। এই লাল রঙের মৃত্তিকা কি বলা হচ্ছে? টেরারোসা। নেক্সট আছে দেখো, ল্যাপিস বা কারেন। অপেক্ষাকৃত খাড়া ঢাল বিশিষ্ট চুনাপাথরে টেরারোসা জমতে পারে না, অর্থাৎ বর্গীয় সঞ্চিত হতে পারে না। উন্মুক্ত চুনাপাথরে গাত্রে দ্রবণ প্রক্রিয়া বহু গর্ত বা আঁচড় বা খাঁজ তৈরি করে। এইরূপ বন্ধুর ভূমিরূপকে ফরাসি ভাষায় ল্যাপিস ও জার্মান ভাষায় কারেন বলা হয়। দেখো, কার্স্ট অঞ্চলে যদি এরকম হয়, এরকমভাবে যখন ভূমিরূপ গড়ে উঠছে তখন তাকে বলা হচ্ছে ল্যাপিস বা কারেন। নেক্সট আছে দেখো, কাস্ট জানালা। চুনাপাথর গঠিত অঞ্চলে প্রাকৃতিক সুড়ঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত অন্তঃসলিলা নদীর ওপরের ছাদ দ্রবণ ক্ষয়ের ফলে ক্রমশ পাতলা হতে থাকে, একসময় খানিকটা ধসে যায় এবং ভূপৃষ্ঠ থেকে জানালার মতো ওই ফাঁক অংশ দিয়ে ভূগর্ভস্থ নদীটিকে দেখা যায়। জানালার মতো ওই ফাঁকটিকে কাস্ট বাতায়ন বা জানালা বলা হয়। ভারতের বোরাগুহালু ছাদ থেকে গোস্তানি নদীকে দেখতে পাওয়া যায়। তাহলে জানালা বলতে আমরা জানি ঘরের ভেতর থেকে বাইরেকে দেখা যায় জানালা, বা বাইরের দৃশ্য ঘর থেকে দেখা, সেটাকে জানালা। সিংহল বা ডোলাইন এর মধ্য থেকে যখন নদী যখন ভেতরে প্রবেশ করে যায়, প্রবেশ করার পর এই যে এখানে ছাদের মতো থাকছে, অর্থাৎ নদী ঢুকে গেছে, তার ফলে এই দীর্ঘদিন ধরে এই নদী প্রবাহের ফলে এর ওপরের অংশ আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে, পাতলা হতে থাকে। পাতলা হয়ে যাওয়ার পর ধসে যায়। ধসে গেলে এই ওপর থেকে এই নদী যে ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা লক্ষ্য করা যায়, অর্থাৎ জানালার মতো অবস্থান করে। সেই জন্য এই ধরনের ভূমিরূপকে বলা হচ্ছে কাস্ট জানালা, যেটা ভারতের বোরাগুহালুতে দেখতে পাওয়া যায়, গোস্তানি নদীকে দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট দেখো, যেটা রয়েছে অন্ধ্র উপত্যকা। কাস্ট অঞ্চলে সিংহল বা সোয়ালোহলে প্রবিষ্ট নদী উজানের দিকে ঊর্ধ্ব প্রবাহে ভূপৃষ্ঠস্থ নদীতে জলপ্রবাহের প্রবল নিম্ন ও উৎসমুখী ক্ষয়কার্যের ফলে যে সুগভীর ও সংকীর্ণ কানাগুলির মতো উপত্যকা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে অন্ধ্র উপত্যকা। এটাও দেখো ওই কাস্ট জানালার মতোই, অর্থাৎ কোনো সিংহল বা সোয়ালোহল এর মধ্য দিয়ে যখন কি নদী প্রবিষ্ট হয়ে যায়, সিংহল ছোট ছোট গর্ত বা তোমার সোয়ালোহল আরও বড় গর্ত, এর মধ্য দিয়ে যখন নদী প্রবেশ করে যাবে তখন এই নদী কিছুটা যাওয়ার পর কি হবে, এই নদীকে আর দেখতে পাওয়া যাবে না। ঠিক আছে। এই উপত্যকায় বছরের সবসময় জলপ্রবাহর জন্য অধিক ক্ষয়কাজের ফলে
উপত্যকাটি নিচের দিকে শুষ্ক উপত্যকার তুলনায় বৃহৎ ও গভীর হয়। উপত্যকাটি সিংহল হলে হঠাৎ শেষ হয়ে যায়। সিংহল হলে হঠাৎ করে শেষ হয়ে যায়। এই নদী প্রবাহিত হয়, প্রবাহিত হয়ে এখানে এসে হঠাৎ করে শেষ হয়ে যায়। একে বলা হচ্ছে অন্ধ উপত্যকা। হাম্পস দেখো, হাম্পস কাকে বলে? কার্স্ট অঞ্চলে পলজির মেঝেতে চুনাপাথরের ক্ষয় প্রতিরোধী অবশিষ্টাংশ বিক্ষিপ্ত ছোট ছোট টিলা আকারে দাঁড়িয়ে থাকে। এই অবশিষ্ট পাহাড়গুলিকে পূর্বতন যুগোস্লাভিয়ার হাম্পস বলছে। আর ভারতের রায়পুর অঞ্চলে একে বলা হচ্ছে রাবণ ভাটা, একে রাবণ ভাটা বলা হয়। তাহলে দেখো যে কার্স্ট অঞ্চলে ক্ষয়কার্যের পলজির মেঝেতে, ধরো পলজি, এখানে গর্ত, এর মাঝে যে ছোট ছোট যে টিলার আকারে অবস্থান করবে যে ভূমিরা, অর্থাৎ অপেক্ষাকৃত কঠিন শিলা দ্বারা গঠিত হয়ে থাকলে সেগুলোকে ক্ষয় করতে পারবে না বা কম ক্ষয় হবে। আর এই যে অবশিষ্টাংশ যে পাহাড়গুলো, সেগুলোকেই বলা হচ্ছে হাম্পস বা রাবণ ভাটা, বা তোমার যুগোস্লাভিয়া হাম্পস বলছে, কিউবাতে মেগোতে প্রভৃতি বলছে, আর ছত্তিশগড়ে রাবণ ভাটা এই হাম্পসগুলোকে বলে। এইগুলো আমাদের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এরপর আমরা কার্স্ট অঞ্চলের সঞ্চয়জাত যে ভূমিরূপ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো স্ট্যালাক্সাইট। স্ট্যালাক্সাইট কীভাবে গঠিত হয় দেখো, প্রথমেই কাকে বলে জেনে নিই। স্ট্যালাক্সাইট চুনাপাথরকে দ্রবীভূত করে চুন মিশ্রিত জল যখন কোনো গুহার ছাদ থেকে অতি ধীরে ধীরে চুঁইয়ে নামে, তখন ছাদ থেকে দ্রবণের ফোঁটা ঝুলতে থাকে এবং ফোঁটার জল কিছুটা বাষ্পীভূত হয় এবং কিছুটা নিচে পড়ে। এর ফলে গুহার ছাদ থেকে চুনাপাথর জমে ঝুলতে থাকে। এইরূপ জমতে থাকলে তা দৈর্ঘ্যে বাড়ে, একে স্ট্যালাক্সাইট বলে। দেখো, চুনাপাথরের গুহা থেকে চুন মিশ্রিত জল এই ফোঁটা ফোঁটা করে নিচে পড়তে থাকে, এবার পড়ার সময় কি হয় না, এর মধ্যে যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প জলীয় বাষ্পীভূত হয়ে যায়। বাষ্পীভূত হয়ে গেলে এটা আস্তে আস্তে জমাট বাঁধতে থাকে। এবার পড়ার সময় কিছুটা নিচেই পড়ে যায় এবং বাকিটা কি না জমা হয়ে যায়, জমতে থাকে। এরকম গুহার ছাদ থেকে যখন ওপর থেকে ঝুলতে থাকে তখন তাকে বলা হয় স্ট্যালাক্সাইট। স্ট্যালাক্টাইটের উদাহরণ হলো উত্তরাখণ্ডের দেরাদুন ও তপকেশ্বর, পশ্চিমবঙ্গের বক্সা জয়ন্তীর মহাকাল গোয়াতে স্ট্যালাক্সাইট লক্ষ্য করা যায়। এবার স্ট্যালাগমাইট, 2 নম্বরে যেটা আছে সঞ্চয়িত ভূমিরূপ হিসাবে স্ট্যালাগমাইট। স্ট্যালাগমাইট দেখো কাকে বলে? চুনাপাথরের যে জলীয় দ্রবণ ছাদ চুইয়ে মেঝেতে পড়ে, তার জল বাষ্পীভূত হলে মেঝেতে চুন জমতে থাকে। হাজার হাজার বছর ধরে এইরূপ চুন জমে উচ্চতায় বৃদ্ধি পায়, একে স্ট্যালাগমাইট বলে। দেখো, স্ট্যালাক্সাইটে ওপর দিকে ঝুলেছিল, মাইট হচ্ছে নিচের দিক থেকে, অর্থাৎ এই চুন মিশ্রিত জল গোয়ার ছাদ থেকে বিন্দু বিন্দু আকারে নিচে পড়তে থাকে, নিচেই পড়ছে, এই জমা হচ্ছে একটু একটু করে, এটা থেকে ধরো আস্তে আস্তে এখানে পড়ছে, আস্তে আস্তে ওপর দিকে উচ্চতা বৃদ্ধি দেবে, কয়েক হাজার বছর ধরে উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি থাকবে। তাহলে এই গুহার ভূমি থেকে চুন মিশ্রিত জল পড়ে যখন এই উচ্চতা বৃদ্ধি পায় তখন তাকে বলা হচ্ছে স্ট্যালাগমাইট। স্ট্যালাগমাইটের দেখো উদাহরণ মেঘালয়ের চেরাপুঞ্জি, যুক্তরাষ্ট্রের ম্যামথ, কার্লসবার্গ গুহাতে এই স্ট্যালাগমাইট লক্ষ্য করা যায়। নেক্সট আছে দেখো স্তম্ভ। স্তম্ভ কাকে বলে? দেখো, স্ট্যালাক্সাইট এবং স্ট্যালাগমাইট দুটো বুঝতে পারলে স্তম্ভটা খুবই সহজ। অর্থাৎ স্ট্যালাক্সাইটের ক্ষেত্রে গুহার ছাদ থেকে চুন মিশ্রিত জল নিচের দিকে পড়তে থাকে, আর এই চুন মিশ্রিত জল নিচের দিকে পড়ে এই হাজার হাজার বছর ধরে জমা হতে হতে উচ্চতা বৃদ্ধি পায়। তাহলে স্ট্যালাক্সাইট নিচের দিকে ঝুলতে থাকে আর স্ট্যালাগমাইট ওপর দিয়ে উঠতে থাকে। তাহলে স্ট্যালাক্সাইট এবং স্ট্যালাগমাইট যখন পরস্পর একসাথে জয়েন্ট হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে স্তম্ভ। ছাদ থেকে স্ট্যালাক্টাইট বৃদ্ধি পেয়ে নিচের দিকে নামতে থাকে এবং মেঝে থেকে স্ট্যালাগমাইট উঁচুতে উঠতে থাকে। হাজার হাজার বছরে
এইরূপ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে স্ট্যালাকসাইট ও স্ট্যালাগমাইট মিলিত হয়ে স্তম্ভ বা পিলার গঠন করে। উদাহরণ হিসেবে বলা যায় দেরাদুনের তপকেশ্বর, তারপরে বোড়া গুহালু ইত্যাদি তে স্তম্ভ লক্ষ্য করা যায়, স্তম্ভ বা পিলার। নেক্সট আছে দেখো পাতন স্তর বা ড্রিপ স্টোন, অর্থাৎ গুহার ছাদ থেকে, দেখো এই গুহার ছাদ থেকে চুনাপাথরের দ্রবণ ফোঁটা ফোঁটা রূপে মেঝেতে বা দেওয়ালে বা ছাদে জমা হয়ে যে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গড়ে ওঠে তা কি উইলিয়াম মরিস ডেভিস 1930 সালে একে বলেছে পাতন স্তর বা ড্রিপ স্টোন। স্ট্যালাকসাইট, স্ট্যালাগমাইট ও হেলিকটাইট এবং গুহাস্তম্ভকে একত্রে ড্রিপ স্টোন বলা হয়। নেক্সট দেখো হেলিকটাইট। হেলিকটাইট কাকে বলে? গুহার ছাদ থেকে ঝরে পড়া ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণ ছাদ থেকে পাশে হেলানোভাবে বা বক্রভাবে বা উলম্বভাবে বা এলোমেলোভাবে জমা হয়ে গাছের ঝুড়ির মতো ঝুলতে থাকলে তাকে বলা হচ্ছে হেলিকটাইট। অর্থাৎ এই ছাদ থেকে যখন এই চুন মিশ্রিত জল নিচের দিকে পড়ছে তখন এলোমেলোভাবে বা হেলিয়ে বা তির্যকভাবে যখন জমা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে হেলিকটাইট।